তেরা কিয়া হোগা রে কালিয়া। হঠাৎ একটা সংবাদ চোখের সামনে পড়লো, সেটা দেখার পর এই ডায়লগটা বারবার মনে পড়তেছিল, তেরা কিয়া হোগা রে কালিয়া। অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিরশত্রু আবার অনেক কাছের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিগ হ্যাক্সেস অবশেষে তিনি টুইট করেছেন, ভারতের সাথে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে 10 বছর মেয়াদী। এখন এই সংবাদ দেখবার পর নিশ্চয়ই বাংলাদেশে রাজাকার শিবিরে কম্পন ধরে গেছে, ভয় জাগ্রত হয়েছে নিশ্চিতভাবে বলা যায়। কারণ রাজাকাররা তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে বসে আছে, বাংলাদেশটাকে দখল করেছে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। দুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন প্রায় 1.5 বছর সময় পর। হঠাৎ করে এই সাক্ষাৎকার পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করলো এবং রয়টার্সের মতো গণমাধ্যম সেই সংবাদ পুনরায় আবার তাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে। অর্থাৎ একই সংবাদ দুবার তারা প্রকাশ করেছে। তার মানে বুঝে নিতে হবে কুছ তো হুয়া। হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে, যেটা খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যারা কারো বন্ধু হলে তাদের আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না। প্রথমে দক্ষিণ এশিয়াকে তাদের কবজার মধ্যে রাখবার জন্য, চীনকে নজরদারিতে রাখবার জন্য মিয়ানমারের যে নোবেলজয়ী অং সান সুচি তাকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল। পরবর্তীতে সেটা ব্যর্থ হয়, অং সান সুচি কারাবন্দী হয়। এরপর ঠিক একইভাবে একই প্ল্যানে একই পরিকল্পনায় মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের আরেক পাপেট, আরেক নোবেলজয়ী ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসায় একটা নির্বাচিত সরকারকে উৎখাতের মধ্য দিয়ে। এখানেও ফেল মেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক দশকের জন্য আমার মনে হয় না ডিপ স্টেট দক্ষিণ এশিয়াতে আর কোনো কিছু করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা অনেক ভালো বন্ধু ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতবর্ষের যতটুক সুবিধা পাবার কথা ছিল সেটা কিন্তু তারা পায়নি। উল্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবার জন্য বাংলাদেশে বসে মার্কিন সিআইএ এজেন্ট পরিকল্পনা চালিয়েছিল। রাশিয়ার কেজিবি, চীনের এমএমএস এদের সরাসরি তত্ত্বাবধানে সেই প্ল্যানিংটা ভেস্তে দেওয়া হয়। মার্কিন সেই নাগরিকের গুলিবিদ্ধ লাশ ওয়েস্টিন থেকে, দ্য ওয়েস্টিন হোটেল থেকে বের হয় এবং সেটা কোনো প্রকার ময়না তদন্ত ছাড়াই খুব তড়িৎ বেগে সেই লাশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়। অসংখ্য ঘটনার এরকম সাক্ষী আমরা হয়েছি এবং ভারতবর্ষেও একটা এনার্কি সৃষ্টি করার জন্য মার্কিন ডিপ স্টেট বিস্তর একটা পরিকল্পনা চালিয়েছিল। কিন্তু ভারতের মানুষ, ভারতের রাজনৈতিক দলগুলা ইন্ডিয়া ফার্স্ট নীতিতে তারা বিশ্বাস করে। তাদের কাছে আগে মাতৃভূমি, আগে মাতৃভূমির সম্মান, তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব সবকিছুকে তারা প্রাধান্য দেয় বলেই মার্কিন ডিপ স্টেট ভারতে এই পরিকল্পনা নিয়ে তারা সফল হইতে পারে নাই। শেষমেশ প্রধানমন্ত্রীকে হত্যার মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেটাতেও তারা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জায়গা থেকেই মূলত তারা হয়তোবা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেটার মেয়াদ 10 বছর। ও হ্যাঁ, আরো একটা তথ্য দেই, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেটা খুব সম্ভবত 2-1 দিনের মধ্যে আপনারা দেখবেন 15 থেকে 20% মধ্যে চলে আসছে। এই অঞ্চলে মার্কিনীরা আপাতত মুখ থুবড়ে পড়েছে। এখন বলতে পারেন তাহলে চীনের সাথে ভারতের সম্পর্কের কি হবে? জিওপলিটিক্সের খেলাটা হচ্ছে এই অঞ্চলের স্বার্থ রক্ষার্থে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার স্বার্থ রক্ষার্থে রাশিয়া, চীন এবং ভারত সবসময় এক। চীন এবং ভারতের সাথে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, সেটা আমরা সবাই জানি। এখন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার স্বার্থ রক্ষার জন্য চীন এবং ভারত কিন্তু এক হয়ে গেছে। তাদের মধ্যে আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে, বিজনেস চালু হয়েছে, যেটা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল। এই অঞ্চলে মার্কিনীরা ভেবেছিল বাংলাদেশকে উত্তপ্ত করে বাংলাদেশে তাদের পাপেট ডক্টর ইউনূসকে বসিয়ে ভারতকে দিয়ে চীনকে শায়েস্তা করবে। কিন্তু ভারত জানতো যে যদি মার্কিনীরা এই অঞ্চলে প্রবেশ করে এবং তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভারত তাদের অখণ্ডতা ধরে রাখতে পারবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নীতি নাই, তারা স্বার্থের জন্য যে কোনো কিছু যে কোনো সময় বিসর্জন দিতে পারে। চীন ভারতের যে আভ্যন্তরীণ মৌন দ্বন্দ্ব থাকে সেটা তারা নিজেদের মধ্যে সমাধান করে নেবে, বাট এই অঞ্চলের স্বার্থ রক্ষার জন্য তারা মার্কিনীদেরকে কিন্তু
এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। মার্কিনীদের অতিরিক্ত শুল্ক আরোপ করা, অতিরিক্ত ঝামেলা সৃষ্টি করা, রাশিয়া থেকে তেল কিনতে দেওয়া হবে না, এ ধরনের অসংখ্য ঝামেলা কিন্তু ভারতকে পোহাতে হয়েছে। কিন্তু ভারতবর্ষ শির দ্বারা একদম সোজা রেখে, মেরুদণ্ড সোজা করে রেখে তারা কিন্তু মার্কিনীদের সেই অনৈতিক বিষয়গুলোকে প্রতিবাদ জানিয়েছে। তারা কিন্তু রাশিয়া থেকে তেল ক্রয় করাও বন্ধ করে নাই। এটাই ভারতবর্ষ, এইটাই নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, এইটাই জয়শঙ্করের পররাষ্ট্রনীতি। এই যে ঘটনাগুলো ঘটলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা ঝামেলা পূর্ণ যে সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের একাধিক মিথ্যাচার, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপ্রধান যে প্রতিনিয়ত ভারতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, ভারতের প্রধানমন্ত্রীকে ঘাতক বলে আখ্যা দিয়েছে, এমতো অবস্থায় বাংলাদেশি এই তথাকথিত ডিপ স্টেটের পাপেট অবৈধ সরকার, তাদের মনের অবস্থাটা ভেবে আমার অনেক হাসি পাচ্ছে। তেরা কিয়া হোগা রে কালিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এই সংঘাতপূর্ণ সম্পর্কের সুযোগ নিয়ে তারা বাংলাদেশে বসে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করবার একটা চেষ্টা করেছিল, সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এইটা কি ভারতবর্ষ ভুলে গিয়েছে? নিশ্চয় না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখন হঠাৎ করে বলে যে এই অঞ্চলে যত কিছু আছে, বিশেষ করে বাংলাদেশের বিষয়ে সব ধরনের হস্তক্ষেপ করবে ভারতবর্ষ, যেটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল, সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন। এখন এই মুহূর্তে সেই কথাটা যদি তিনি আবারও পুনরাবৃত্তি করেন এবং তিনি যদি সেটা বাস্তবায়ন করতে বলেন, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারী যারা আছে তাদের কি হতে পারে? পাশাপাশি ডিপ স্টেটের পাপেট বিএনপি, জামায়াত, কি হতে পারে এদের? যদি ভারতবর্ষ সরাসরি হস্তক্ষেপ নাও করে, কূটনৈতিকভাবে যদি ভারতকে সব ধরনের দায়িত্ব কিংবা সব ধরনের ভূমিকা নেবার জন্য উন্মুক্ত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এই পাপেটদের কি হবে? এদের কিছু অংশ পালিয়ে যাবে সেফ এক্সিট নিয়ে, বাট যারা পালাতে পারবে না, যারা কুশীলব ছিল এই ষড়যন্ত্রের, যারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, যারা মব ভায়োলেন্স করেছে, এদের কি হবে? এটা ভেবে ভেবেই আমার অনেক হাসি পাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, রাজনীতিতে কেউ কখনো চিরস্থায়ী বন্ধু না, কেউ আবার শত্রুও না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এইটার মধ্য দিয়েই এই ব্যাখ্যাটা স্পষ্টভাবে বোঝা যায় যে কেউ কখনো কারো চিরস্থায়ী শত্রু বন্ধু হতে পারে না। দিস ইজ পলিটিক্স। এখানে পুরো খেলাটাই চলে অর্থনীতি নিয়ে, এখানে পুরো খেলাটাই চলে ডলারের উপরে। বুঝলে বুঝেন, না বুঝলে কিছু করার নাই। তাহেরের মতো বলতে হয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভালো থাকবেন এবং আপনারা কিভাবে, কেমনে, কোন দিক দিয়ে, কোন পর্যায়ে, কোন প্রক্রিয়ায় পালাবেন, সেই রাস্তাটা চটজলদি সময়ের মধ্যে খুলাসা করেন, নয়তোবা খুব খুব খারাপ হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।